আপেল 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 এটা তুমি কি করলে? আপনাকে ফায়ার করলাম মুক্তার কাকা। ফায়ার করলে? আমাকে ফায়ার করলে? তুমি জানো যে তুমি মার্ডার কেসে আসামি হয়ে যাবা? এটা তো খেলনা পিস্তল, আমি কি জন্য মার্ডার কেসের আসামি হব? আপনি কি খেলনা পিস্তল আর সত্যি পিস্তল চেনেন না মুক্তার কাকা? চিনি না বললেই তো মার্ডার কেসের আসামি হয়ে যাওয়া। আমি যদি এখন কোর্টে যে একটা মামলা করে দিই যে লিসু মুন্সির ছেলে আপেল মুন্সি আমাকে মার্ডার করার জন্য অ্যাটেম্প্ট করেছে, তাহলে গ্রামের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে যাবে না? আপনার মাথার মধ্যে খালি মামলার চিন্তা আব্বা। এই দেখেন, এই আইসক্রিম আমি আঙ্গুরের কাছ থেকে 2 টাকা ধার নিয়ে কিনেছি। 2 টাকা দেওয়া লাগবে নি? হ্যাঁ হ্যাঁ রে, কি করছো? তোমাকে না কতবার আমি বলেছি ধার করবে না, ধার করবে না। আরে ধার করলে মামলা হতে পারে, এটা তুমি জানো। মা আঙ্গুর, তুমি মীরাকে তার গার্জেনের বিনা পারমিশনে টাকা ধার দিয়েছো কেন? ধার চাইলে আমি কি করতে পারি মুক্তার কাকা? মীরা বলল ওর কাছে পয়সা নাই, আপনার কাছ থেকে 2 টাকা নিয়ে এসে আমায় দিয়ে দিবে। ও 2 টাকা না? এনা 2 টাকা। এরপর আমার বিনা পারমিশনে মীরাক তুমি 1 টাকাও দেবে না, ঠিক আছে? ধার দেবে না, ধার দিলে মামলা হতে পারে। মামলা নম্বর 417, বুঝতে পারছো? যাও এখন বাড়িতে যায় গোসল করে খাওয়া দাওয়া করে তারপর পড়ালেখা করো। যাও 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 যাও। মীরা আইসক্রিম দিতে। আঙ্গুর আইসক্রিমটা দে। চল। নজর মনে করে দুধ চিনি বেশি দিয়ে 1 কাপ চা দে তো ভাই। কে রে, কথা শুনছিস না? তোমাক তো আমি চা দেব না। রাগ করেছিস? না, রাগ করবো কিসের জন্য? এই যে অনেক খুশি হয়েছি। বাবা, তোমাকে আমি কইলাম যে সালিশের সময় একটু আমার বাড়ির উঠে রে প্রেজেন্ট থেকে, মনে হলো যে আমি মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। তোমার তো টিক্কিটা বন্ধ দেখলাম না। হা, এমন বুকার মতো কথা বলতেছিস কেন? বুকার মতো কথা? আমি হইলাম গিয়ে উকিল, আমার কাজ কারবার হচ্ছে ওই আদালত ভিত্তিক। তোরা 2 ভাই জমি ভাগাভাগি করবি, তার জন্য আমার সেখানে প্রেজেন্ট থাকতে হবে কেন? আমার একটা লেভেল আছে না? কোথায় মুনসেফ কোর্ট আর কোথায় তোকে বাড়ির উঠান? আচ্ছা তুই কহ, এই উকিলরা কি বাড়ির উঠানে বসে সালিশ করে? আচ্ছা, তোমাকে আমি অল্প একটু কথা কইলাম আর তুমি আমাকে 14 লাইনের বাণী চিরন্তনী শোনাচ্ছ। হ্যাঁ, তুমি হইলে আমার দোকানের বাকির কাস্টমার। তোমার কাছে আমি এখনো আমার বাকির খাতায় 375 টাকা 12 আনা পাই। তোমাকে আমি একটা কথা কইলাম, তুমি সেই কথা পাত্তাই দিলে না, তাই না? আরে মহা মুশকিল, তুই এসব কথা তুলতেছিস কেন? তুই কি জানিস কোন রেগুলার কাস্টমারের বাকির কথা স্মরণ করে দেওয়ার জন্য একটা মামলা হতে পারে? আমি তোর নামে ইচ্ছে করলে একটা মানহানির মামলা করে দিতে পারি। এই মামলার ভয় দেখাই তো মাসের পর মাস বাকি থাকে যাচ্ছে, টাকাই দিচ্ছাও না। আচ্ছা, এটার জন্য মামলা হয় না? এই এই তো তুই আর একটা মামলার পয়েন্ট জুড়ে দি। বাদ দে এসব কথা, বাদ দে। তুই ভালো করে দুধ চিনি বেশি দিয়ে একটা চা বানা, তারপর বল মাস্টার সাহেব তোকে জমি জমা কিভাবে ভাগ করে দিল? কে উনি যেরকম বসেছে ইনসাফ করে ভাগাভাগি করেছে। শোন, তোর সাথে আমার অন্য কথা আছে, বানা চা বানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এই
তুই বারবার আমার কাছে ধর্ণা দিস কি জন্য রে বহর? কি করব, চাকরিটা তো আমার দরকার। চাকরি দরকার কার নেই? হ্যাঁ, এই নাইট গার্ড পোস্টের জন্য দরখাস্ত পড়েছিল 27 জনের। আমি এই গ্রামেরই মানুষ, 27 জন হোক আর 70 জন হোক, চাকরিটা তো হিসাব মতো আমারই পাওয়া উচিত। হিসেব মতো তৈরি হওয়া উচিত। তো হিসাবটা কিরম করে করলি সেটা আমার একটু বুঝায় কম। কলাম তো আমি এই গ্রামেরই মানুষ, তাছাড়া রাত জায়গাটা আমার জন্য সমস্যা না। রাত জাগাটা তোর জন্য কোনো সমস্যা না, কিন্তু এই রাত জাগার কারণেই তোর চাকরিটা হয়নি। অবসরপ্রাপ্ত কোনো চরমপন্থীদের ম্যানেজমেন্ট কমিটি চাকরি দেবে না। আমি সরকারের কাছে সারেন্ডার করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, কিন্তু সরকারের কাছে সারেন্ডার করে তুই আনসারে চাকরি নিয়েছিলি, সেই চাকরিটাও তো 6 মাস করতে পারিস নি। সেটারেও ম্যানেজমেন্ট কমিটি একটা ডিসকোয়ালিফিকেশন হিসেবে ধরে গেছে। আসল কথাটা কেন বলতেছেন না স্যার? নয়াখোলার সিদ্দিকের কাছ থেকে 12,000 টাকা ঘুষ নিয়ে তার চাকরিটা দিচ্ছেন। ওই ওই একদম বাজে কথা কবি নি, একদম বাজে কথা কবি নি। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই তো চরমপন্থী কথাবার্তা একদম চলবে না। যা যা। ঠিকই তো আছে, তোরা দুই ভাই সমান সমান ভাগ করে দিয়েছে। তুই এই দোকানটা পেয়েছিস, আর ওই দক্ষিণের মাঠে 2 বিঘে জমি পেয়েছে বদর আলী। কিন্তু ধর, এনে কিন্তু আবার কি ধরবো? সম্পত্তির ব্যাপারে সবসময় একটা কিন্তু থাকে। ধর তোর মেয়ে ভাই বদর আলী সাবদেলের মানুষ, কিন্তু সহায় সম্পত্তির বিষয়ে সাবদেল সাপ রাখা মুশকিল হয়ে পড়ে। মুক্তার কাকা, তুমি কথাটা একটু ক্লিয়ার করে কত। ক্লিয়ার আমি আর কি করবো রে, ক্লিয়ার তো করবি তোর মেয়ে ভাই। ধর এমন কোন সম্পত্তি যদি থাকে যেটা তুই জানিস না, দলিল পত্র সবই তো তোর মেয়ে বাড়ির কাছে থাকে, তাই না? হ্যাঁ, এমনও তো হইতে পারে তোর মিয়া ভাই কোনো দলিল গোপন করে রাখছে। ভাগাভাগির সময় এসব মাস্টার তো সেই দলিল দেখেনি। না কাকা, তুমি কি করছো? এটা হবেই পারে না। আমার ভাইয়ের মতো লোক এই অক্টোগ্রামে তুমি দেখিস? হ্যাঁ, তুমি তার নামে যা তা করে দিলে আমি মেনে নেবো না। কাকা, তোমার এইটাই মানতেছি না। যাও। একদম খাঁটি কথা, তোর ভাই একদম সাবদেলের একটা মানুষ, কিন্তু তাও ধর ওই যে স্ত্রীর মন্ত্রণায় অনেক ভালো পুরুষও এই মাঝে সাঝে 2-4টে 2 নম্বরই কাজ করে ফেলে। তোর ভাবি তো আবার তোর 2 নজরে দেখতে পারে না, তাই না? এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা কাকা, তাহলে কি তুমি কবে চাচ্ছ যে আমার ভাবির প্ররোচনায় আমার ভাই আমাকে গোপন করতেছে কোনো কিছু? তাহলে কি আমি আমার ভাই ডাইরেক্ট জিজ্ঞেস করবো? হ্যাঁ, ডাইরেক্ট জিজ্ঞেস করাটাই উচিত, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানে, যদি কিছু গোপন করে থাকে তাহলে ডাইরেক্ট জিজ্ঞেস করলেও যা, আনডাইরেক্ট জিজ্ঞেস করলেও ওই রেজাল্ট একই হবে। আচ্ছা কাকা, তাহলে আমি এখন কেমন করে জানতে পারবো যে আমার ভাই আমাকে দলিল গোপন করেছে কিনা? একটা আইন আছে বুঝলি, আদালতের ভাষায় যেটাকে বলে ফ্রেন্ডলি ডিসপিউট। কি ফুট? ফ্রেন্ডলি ডিসপিউট মানে বন্ধুত্বের ছলে একটা মামলা করা। কি করছে এসব? বন্ধুত্ব ছাড়া আবার মামলা হয় নাকি? হ্যাঁ, না না, ওই ভাই ভাই আপুর ভাই না, ভাই ভাই আর কি, বুঝছিস না? মানে যেটা করলি যদি কোনো দলিল গোপন করে থাকে সেটা আপোষে বাইর হয়ে আসে। তোমার কথাটা কিন্তু আমার পছন্দ হচ্ছে। তাহলে এক কাম করি, মাস্টার সাহেব শিক্ষিত মানুষ, ওনার সাথে একটা পরামর্শ করলে, উনি যেহেতু ভাগাভাগিটা করে দিয়েছিলেন, তারপর তোমার কবরে কাকা নাকি? অবশ্যই অবশ্যই মাস্টার সাহেবরে জিজ্ঞেস করবি, সে গুরুজন, সে ভাগাভাগি করে দিছে। কিন্তু ফ্রেন্ডলি ডিসপিউট মামলা করার জন্য ভাবাভাবির কোনো দরকার নাই। তারপর যখন ভাবতে চাচ্ছিস ভাব, ভাবা দরকার। তাহলে শোন, তুই ভাই আমাকে জানাস, আমি তাহলে আজকে উঠি, চার দামটা লিখে রাখিস, পরে সব দিয়ে দেবো। হ্যাঁ,
আমার মনের অবস্থা তুই বুঝতে পারছিস কি বাবা? আপন মায়ের পেটের ভাইটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, সঙ্গে তার স্ত্রীও। বাপ মামরা বেটিং ভাইস্তেটা এখনো হাসপাতালে পড়ে আছে। এরম অবস্থায় কোথায় কি ঘটছে এই নিয়ে আমি মাথা খাটাবো কেমন করে বল? আপনার বিশ্বাস না হলে পরে নয়াবাজারে খোঁজ নেন। নয়াবাজারে সিদ্দিকের কাছ থেকে 12,000 টাকা ঘুষ নিয়ে ওই এসব মাস্টার আপনার স্কুলে চাকরি দিয়েছে। এসব হচ্ছে রটনা। তোর মতো একজন মানুষ যে কিনা এসব মাস্টারে একদিন ধরে চিনিস, তুই কেন বিশ্বাস করবি? প্রথমে তো আমিও বিশ্বাস করেছিলাম না, কিন্তু যেভাবে বলা কওয়া হচ্ছে হোক, দুর্মুখেরা যা মন চায় বলুক, তুই তুই খালি চুপ থাক। কিরে কোন যায়? শাহনাজ চাচির সাথে দেখা করতে। এই 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 শোন শোন এদিকে। এই মাত্র না স্কুল থেকে আসলি, এখন এবার কোথায় ছুটলি? ঘরে মন বসে না, না? কোথায় যাচ্ছিস? আব্বা খেলতে যাচ্ছি। তোর তো এমন হয়েছে না, সব সময় খালি ছুটোছুটি ছুটোছুটি, ঘরে থাকতেই চায় না। চাচি, চাচি, চাচি একটু ব্যবস্থা করেন না। তোকে আর কি কব? তুই ইসব মাস্টারের কথা তোগার চাচার কাছে কই কোনো লাভ আছে? ইসব মাস্টার তোগার চাচা আর ওই হলো মণি মুক্তার, এরা তিনজন হলো এক রসুনের 3 কোয়া, বুঝছিস? সেটা তো সবাই বোঝে, কিন্তু মুখ ফুটে তো কেউ তো কিছু কয় না। তুই তো ছিলি নিশাচর, চরমপন্থীকারদের সাথে থাইকে কাজ করেছিস। তোগার এই কাজই তো ছিল রাতের বেলা কাটা রাইফেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো। এই তো এসব কথা কেন তুলতেছেন চাচি? তুলতিছি, নাইট গার্ডের বলে চাকরি করবে চাচ্ছিস তো কে রে? সারা জীবনে কিন্তু রাত জায়গায় কাটাই দিবি নাকি? রাতের বেলা ঘুম আসে না চাচি, ঘুমালে পরে নানা রকম খোয়াব দেখি, সব চোখের সামনে ভাসে ওঠে। কত যে খারাপ করেছি চাচি, সেসব চোখের সামনে ভাসে উঠলে রাতের বেলার ঘুম আসে না। আনসারে যোগ দিয়ে তো মনটা টিকে দিতে পারলাম না। তুই এক কাজ করে তোগার চাচার কাছে কয়ে ওনার গঞ্জের দোকানে চাকরির চেষ্টা কর। সেটা তো আপনারই কয়দা লাগবে চাচি, চাচা তো আমার কথা কানে তুলবি না নে। আচ্ছা ঠিক আছে, আমি কবানে। দুপুরে খাওয়া দাওয়া কিছু করেছিস? কি আর করবো, 2টা আলু পোড়াই খাইছি। তুই বসে, আমি তোর জন্য ভাত নিয়ে আসি, খাই যা। আমি জানতাম চাচি আপনার এখানে আসলি আপনি খাওয়া দাওয়ার খোঁজ করবেন। আগুনের কি করলেন চাচি? হাসপাতালতে সারা পালি এখানে নিয়ে আসবেন? এতিম ছেলেটার সব ভার তো এখন আপনাদেরই উপর আসবে। কি জানি, কিছুই তো বুঝতেছি না রে। ঢাকায় তো এর মামা ছাড়া আর কেউ নাই, আবার সেও নাকি কদিন পর ফ্রান্সে ফিরে যাবে। আমাদের এখানে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই। আর যদি তার মামা যদি ফ্রান্সে নিয়ে যাবার চায়, তাহলে অবশ্য খুব বেশি খারাপ হয় না। মামা যদি ফ্রান্সে আগুনে নিয়ে যায় তাহলে তো সেটা খুবই ভালো হয় আগুনের জন্য। শহরে মানুষ হয়েছে, ইংরেজিতে পড়াশোনা করেছে, গ্রামে এসে কি মানায় নিতে পারবি কন? সেটাই দেখা যাক, আগে হাসপাতাল থেকে ছুটে আসুক, তারপরে বোঝা যাবে। তুই বসে, আমি তোর জন্য ভাত নিয়ে আসতেছি। ফ্রেন্ডলি ডিসপিউট, মামলার এমন সুন্দর সুন্দর নাম তুমি খুঁজে খুঁজে কমতে বাইরে করো মরি মুক্তা। হেড স্যার, মক্কেলকে ভাস খাওয়ানোর জন্য সুন্দর সুন্দর নাম বাইর করতে আমি যদি নজর আলী রে তার ভাইয়ের বিরুদ্ধে সরাসরি মামলা করতেই বলতাম, তাহলে কি আর ভাস খাওয়াতে পারতাম? ভাত তুমি এখনো খাওয়াতে পারো নি মনি মুক্তা, সব কিছু নির্ভর করতেছে কিন্তু আমার উপর। আরে এই জন্যই তো তোমার কাছে ছুটে আসছি, ওই ফাইনাল ভাসটা দেওয়া তো তুমি। মক্কেলরা মাছ খায়, দুই দুপাতে মজা পায়। রক পেপার সিজার, সবাইকে কাটো, সবাইকে। আমি কাটবো।
ফুল টাকা খেলবে এই চুপ তো আমার নাম কি তুই চুপ আয় রে আমার সন্ধ্যামণি ক খ গড়ার ডিম মাস্টার আইলে কয়া ডিম ক খ তুই তো গড়ার ফটাফট ডিম কখন কি ঘটবে সব বলে দিতে পারিস এখন দেখি কি নাম বলতে পারিস কিটা তোর কপালে টোকা মেরেছে বলতে পারলে কি দিবি তুই ওই মীরা আঙ্গুর সাথে বেদ ধরিস না বেড়ে কিন্তু হেরে যাবি ও যা বলে সবই কিন্তু ঘটে যায় তোরা আন্তাজে আমার বোনটাকে পীর বানিয়ে দিচ্ছিস ও কখন কি বলেছে যা ঘটেছে কেন কাল রাতে তোকে বলিসি না আজ থার্ড মাস্টারের কাছে তুই বকা খাবি এ লায়ন ভাই খেয়েছে না কো হ্যাঁ বকা কি যেই সেই বকা বেঞ্চের মধ্যে দাঁড় করে রাখিছিল তাহলে একটা কিছু বলতো যেটা শিগগিরই ঘটে দুই একদিনের ভিতরে আমগের বাড়িতে আগুন লাগবে তুই একদিনের ভিতরে আমাদের বাড়ি আগুন লাগবে কথাটা বলতে পারলি জানো সে কথাটা ফুললে কি হবে বল কে মেরেছে তোর কপালে টোকা তুই মারিসিস চল বাড়ি যাই চল চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম করে দাও নাই না ওই নজরের দোকানে বসে চা খাতে একটু দেরি হয়ে গেল। না মানে ভাবলাম যে কোর্টে যাও নাই একটু সকাল সকাল আসবে দুটো কথাবার্তা বলবো হ্যাঁ, ওই নজরের দোকানের কথা বলে নজরের তার কোর্ট কাছারির কোনো ব্যাপার স্যাপার নাই ওই এসব মাস্টার মধ্যস্থতা করে তা করে দুই ভাইয়ের জমি জমা সব ভাগাভাগি করে দিয়েছে তা তো দিয়েছে কিন্তু নজরের মনে সন্দেহ ভাগাভাগির সময় বদর আলী কোনো কিছু গোপন করেছে কিনা তাই আমার কাছে একটা বুদ্ধি চালু দিলাম ফ্রেন্ডলি ডিসপিউট তা বুদ্ধিটা নজর আলী চেয়েছে না তুমি নিজেরতে দিয়েছো কি যে বলেন আপনি যাক বাদ দেন এই ঢাকার থেকে কোনো খবর টবর পেলেন কি খবর হ্যাঁ ওই যে আগুনের বড় মামা টাঙ্গাইলে গেছিল মানে যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই স্পটে গিয়েছিল সেখানে গিয়ে জানতে পেরেছে যে ওই মোনাক্কার কোনো দোষ ছিল না তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে মানে ওই ওখানকার স্থানীয় লোকের ভাষ্য মতে যেটা জানা গেছে সেটা হলো গিয়ে ওই যে ট্রাকের সাথে মোনাক্কার গাড়ির কোলিশন হয়েছিল সেই ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে মোনাক্কার কারের উপর উঠে গিয়েছিল ইস রে, উফ, মানুষের জীবন মোনাক্কে এত বড় একটা সরকারি অফিসার তারপর বউটা ছিল এমএ পাস যদিও খ্রিস্টান ঘরে মেয়ে এসে কিন্তু আমি ভাবছি এই আগুনের কথা নাবালক ছেলেটার ভবিষ্যতে কি হবে এখন তো মনে করুন ওই সম্পত্তির চিন্তা ভাবনাও করতে হবে তুমি কিসের মধ্যে কি বলো মোনাক্কা কি সম্পত্তি নিজের নামে আছে নাকি যে সে পাবে পাবি পাবি মুনাক্কার অর্ধেক সম্পত্তির মালিক হবে এই আগুন কি আসসালামু আলাইকুম অর্ধেক সম্পত্তির মালিক হবে আগুন ও স্যার কিছু করছেন না তো আর একটু দুধ দেবো নাকি না তাহলে কি করবো কন আরে তোর ভাই সম্পত্তির যে যে দলিল আমারে দেখাইছে আমি সেই মতে ভাগাভাগিটা করে দিছি এখন যদি সে কোনো দলিল লুকোছাপা করে থাকে সেটার জন্য তো আমি দায়ী না সেটা আমি কি করবো কা তাহলে তো মুক্তার কাকা মনে হচ্ছে ঠিকই বলেছে তাহলে কি স্যার একটা ফ্রেন্ডলি ডিসপিউট করব ভাইয়ে ভাইয়ে মামলা করবি সেটা তো খুব একটা ভালো দেখায় না আর তোর মনে যে সন্দেহ ঢুকিছে সেটার জন্য তুই একটা ফ্রেন্ডলি ডিসপিউট করে রাখলে ক্লিয়ার হয়ে যাবে তাতে মনে কর যে তোরা দুই ভাই ভালো মতো থাকতে পারলি ও স্যার
এই ফ্রেন্ডলি ডিসপুটটা কি? মানে মনে করেন যে এটা যে করতে যাব বড় ভাই একটু জানা গেলি হ্যাঁ না, মানে সে আবার পরে কি ভাববে নি, এই দায়িত্বটা কি একটু নেওয়া যায় না স্যার? আরে পাগল, তুই যার নামে ফ্রেন্ডলি ডিসপিউট করবি তার যদি তুই জানাই করিস তাহলে কি ফলটা ভালো হবে? ভালো হবে না তো। আর বদর যদি সত্যি সত্যি তোর সম্পত্তির দলিল লুকোয় থাকে তাহলে তো সে সেটা অন্যায় করেছে। সেই জন্যই তুই একটা ফ্রেন্ডলি ডিসপিউট করলি পরে সে জেনে যাবে। তুই চক্ষু লজ্জার কারণে বদরে জানাতে চাচ্ছিস, সেই তো? জি স্যার, আপনি একদম রাইট কথা বলেছেন। আমার সম্পত্তি মারে খাচ্ছে আর আমি তার চক্ষু লজ্জার খাতিরে সবকিছু জানাবো, তা তো হতে পারবি না। হ্যাঁ, তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলালাম, ফ্রেন্ডলি ডিসপুট করবো। ওরে পাগল, ডিসপুট না ডিসপিউট। ওই ফেলে এই যে না তোমার চা। তা এখন খাবো না। কে? কি হয়েছে? কোনো খারাপ খবর এসেছে নাকি ঢাকা থেকে? হ্যাঁ, কি খারাপ খবর? কার? আগুনের? হ্যাঁ। ও আল্লাহ, সকালেই না শুনলাম যে সে ভালো আছে, হাসপাতাল থেকে 2-1 দিনের মধ্যে ছেড়ে দিবে। তাহলে পরে এখন আবার কি খারাপ খবর এসেছে? আগুন যদি আল্লাহর রহমতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসে তাহলে পরে সে আমার সম্পত্তির অর্ধেক মালিকানা পাবে। ও, এইটা আবার খারাপ খবর হলো কি করে? আমার 200 বিঘা সম্পত্তির অর্ধেক পাবে সে, এটা খারাপ খবর না? মামা, হ্যাঁ এই গাড়ি নিয়ে খেলা হচ্ছে? হ্যাঁ, শরীরটা তো এখন খারাপ মামা, এখন তো খেলাধুলা করা যাবে না, এখন একটু শুয়ে থাকতে হবে। কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না, একটু শুয়ে থাকো মামা। হ্যাঁ, পরে খেলো আবার, আস্তে আস্তে আস্তে, হাতের জন্য ব্যথা না লাগে। এই তো গুড বয়, এই তো মামা খুব ভালো ছিল। পাটা সোজা করে দিই, এই গুড গুড, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এখন তো শুয়ে থাকতে হবে, এখন তো বাইরে একদম যাওয়া যাবে না। হ্যাঁ, অনেক একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, হ্যাঁ, সারা শরীর ব্যথা। এখন ডাক্তার বলেছে একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা গ্রামে যাব, তারপরে আমরা পুকুরে সাঁতার কাটবো, গরুর গাড়িতে চড়বো, তারপরে ওই যে সেই নিমের আঠাগুলি আছে না, ওই আঠা দিয়ে আমরা একটা কাঠিতে লাগিয়ে পাখি ধরবো। হ্যাঁ, ঠিক আছে না মামা? আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি আইনি, আমি যেটা জানি সেটা তো আপনার জানার কথা না মুন্সি সাহেব। বুঝলাম, তাহলে পরে একটু বুঝায় বলো দিনি। মুনাক্কা বিনা পারমিশনে একজন খ্রিস্টান মেয়ে বিয়ে করেছিল বলে তাকে ত্যায্য পুত্র করেছিলেন আপনার আব্বা। শুধু ত্যায্য না মনে মুক্তার, মৃত্যুর আগ পর্যন্ত আব্বা তার মুখটা পর্যন্ত দেখেন নাই। এবার আমাকে পারিবারিক গোরস্থানে তারে যাতে দাফন করা না হয় সে কথাও বলে গিয়েছিলেন। সেই জন্যই তো আমরা তারে আর তার স্ত্রীরে ঢাকায় দাফন করালাম। তাতে তো আইন পাল্টে যাবে না মুন্সি সাহেব, আইন আইনই থাকবে। ত্যায্য পুত্র করার এখন আর কোনো আইনগত ভিত্তি নাই। ত্যায্য পুত্র করলেও সেই পুত্র সম্পত্তির ন্যায্য ভাগ বুঝে পাবে। সেই হিসাবে মুনাক্কার মৃত্যুর পর তার সম্পত্তির একমাত্র মালিক হবে আগুন। আপনার আব্বা জানে 200 বিঘা জমির মধ্যে 100 বিঘা পাবে আগুন। এই বাড়ির অর্ধেক মালিকও হবে সে। তাই তাহলে পরে আইন কি মানে চেঞ্জ হয়ে গিয়েছে? আব্বা কি তাহলে ভুল করে এই ত্যায্য পুত্র করেছিল? আব্বা, আব্বা, আপনি কি মনে মুক্তার আইন বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? আব্বা, থাক থাক থাক, তিনি কবরে ঘুমাচ্ছেন, তারে ডিস্টার্ব করে লাভ নাই। আইনটা আপনাকে বলে রাখলাম যাতে আপনার স্মরণে থাকে। আগুনের বড় মামা,
হ্যালো বিআই সাহেব, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগুনকে এই হাসপাতাল থেকে রিলিজ করে দিল, আমি বাসায় নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, যাক একটা সুসংবাদ দিলেন। আমরা তো ওরে নিয়ে খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, তা ডাক্তার কি বলেছে? আর কোনো অসুবিধা হবে না তো বিআই সাহেব? শরীরের ইনজুরিগুলি এখন আপাতত শুকিয়ে গেছে, ওই যে হাতের ব্যান্ডেজটা নাকি সামনের সপ্তাহে খুলবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ পিয়ার ভাই, এখন একটা কথা শোনেন, ওকে নিয়ে কি করা যাবে, আপাতত কোথায় থাকবে, একটা ডিসিশন তো নিতে হবে নাকি? জি, তা তো ঠিকই। এখন এই নাবালক এতিমটাই নিয়ে যে কি করা যাবে। একটু চিন্তা করেন না প্লিজ। জি রাখছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঘুড়ি আবুল হোসেন, ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজ মন মাথায়, গোধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়েছে হালকা বায়। এই আঙ্গুলতা, কি তুই যেন বৈকাল বেলা বললি 2-1 দিনের ভিতরে আমাদের বাড়ি আগুন লাগবে, এ কথাটা কেন করলি আঙ্গুলতা? তোর জন্যই তো বলতে হলো, তুই তো আমার বলতে বললি। সবাই তোরে বলে, তুই যেটা বলিস সেটাই ভুলে যায়, সেই জন্য আমি তোরে বলতে বলেছিলাম। তাই বলে তুই আগুন লাগার কথা বলবি? এখন যদি আমি আব্বাক কথাটা বলে দিই, তাহলে তোর ভাগ্যে কি জুটবে তুই জানিস? আব্বাক বলার দরকার কি, তুই জানিসিস, তুই নিজের ভিতরে রাখ, দেখ সেটা ঘটে কিনা, ঘটতেও তো পারে। আশ্চর্য, যদি ঘটে তাহলে কি হবে নি তুই বুঝিস নি? আগুন লাগা মানে পুরো সবকিছু সারখার হয়ে যাওয়া। যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। না আমি বলবো না, আমার মনে হয়েছে আমি বলেছি। আগুন কখন লাগবে সেটা বল, যাতে আমরা সবাই বাড়ির বাইরে থাকতে পারি। এসব কিছু আমি বলতে পারবো না, আমার পট্টিতে পরামর্শ না হলে সেকেন্ড স্যার খুব বকাবকি করবে না। মাথা ঘুড়ি আবুল হোসেন, ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজে মন মাথায়, গোধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়েছে হালকা বায়, ঘুড়িরা উড়েছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁচট খায়, সামলে তখন রাখা যে দায়। শুনো, সম্পত্তির ভাগাভাগির কথা চিন্তা না করে ছেলেটার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আইনে যদি লেখাই থাকে যে সম্পত্তির ভাগ তারা অর্ধেক দেওয়া লাগবে, তাহলে আর কি করবা? তাহলে তো সেই ভাগ তারা দেওয়াই লাগবে। তা না হয় দিলাম, আমি তো সে চিন্তা করছি রে, কিন্তু আগুনের ব্যাপারে কি ব্যবস্থা নেব সেটাই তো স্থির করতে পারলাম না। কে? ওর বড় মামা কি করলো? ওর বড় মামা তো বললো আমাদের কোনো আপত্তি না থাকলে ওরে মানুষ করার জন্য ফ্রান্সে পাঠিয়ে দেবে। তাহলে আর এত ভাবাভাবির কি আছে? ওর মামার সাথে ফিরান্সেই পাঠায় দাও। ঢাকায় যে মানুষ হয়েছে তার জন্য গ্রামের চেয়ে ফিরান্সে থাকাই ভালো। তাহলে ওর বড় মামারে ফোন করে বলে দিই যে আমাদের কোনো আপত্তি নাই, আপনি ওরে ফ্রান্সে পাঠিয়ে দেন, না কি কও? হয়, সেটাই ভালো হবে। তবে তার আগে ওর সাথে ঢাকায় গিয়ে একটু দেখা করে আসা উচিত না? মানে একবার যদি ওরে এখানে রসপুরে নিয়ে আসা যেত, তাহলে একটু আদর যত্ন করে তারপর পাঠিয়ে দিলাম। তা না হয় গেলাম, যাওয়া যাবে। আচ্ছা, ওই বহরের কথা কি যেন বলতে চাচ্ছিলে বলো তিনি? ও ওই যে বহরে তোমার গঞ্জের যে কোনো একটা দোকানে একটু কাজে লাগাই দাও। ওই নাইট গার্ডের চাকরিটা তো এসব মাস্টার 12,000 টাকা ঘুষ নিয়ে সিদ্দিকরে দিয়ে দিয়েছে। সিদ্দিকরে দিয়ে দিয়েছে? তুমি এই কথা বিশ্বাস করলে ওর কথা? প্রাক্তন চরমপন্থী। আরে ও নিজে কাটারাই ফিল্ডে কোথায় কি করেছে সেই হিসাব নেই, ও এসেছে এসব মাস্টারের কুৎসাগাতি। ওরে যে আমি 2-4 পয়সা করে সহযোগিতা করি মাঝে মধ্যে, এটাই তো অনেক বেশি নাকি? আমি কি করতে পারি কম? টাকা নিয়ে চাকরি দেওয়ার কথাটা যখন ফিলাস হয়ে গেছে, তখন এটার আমি প্রটেকশন দেবো কিভাবে? আমি একজন উকিল মানুষ। কি করছো তুমি? হ্যাঁ, প্রোটেকশন দেওয়া কিরম করে মানে? তুমি এই কথাটা বিশ্বাস করলে? হ্যাঁ, আমি টাকা নিয়ে চাকরি দিছি এই কথাটা তুমি বিশ্বাস করলে কিরম করে মনে মুক্তার? বুঝলাম না কিছু। আরে ও চাকরি পায়নি বলে বহর মালো দেশ সমস্ত প্রচার করে বেড়াচ্ছে। বহরের মতো
প্রাক্তন চরমপন্থী যদি রটায় বেড়ায় তাহলে আমি তারে ঠেকাবো কি করে? আমি কিন্তু তোমার একটা কাজ করে দিয়েছিলাম, অ্যাডভোকেট মনি মুক্তার। ওই যে নজর আলী তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে না, কিন্তু তুমি তার কুমন্ত্রণা দিয়ে যাচ্ছিলে। আমি তোমার ঘরে 2-4 খান কথা বলে মামলা রেডি করেছি। এখন তুমি যদি ওই বহর মালতের মুখ বন্ধ করতে না পারো তাহলে কিন্তু আমি এই কেস একেবারে কাইছিতে পারি। আরে এটাই তো তোমার একটা বড় সমস্যা। ফ্যাট করে একটা গিভ এন্ড টেক পলিসি বের করে ফেলো। ঠিক আছে, দেখি আমি কি করা যায়। দেখো কি করা যায়, নালি কিন্তু সমস্যা হয়ে যাবে রে। এই তোমার এখানে আসলি পরে মনি মুক্তার চা না খাইয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো মা মীরা, তোর লেখাপড়া কিরম হয়েছে? জি স্যার, করতেছি। স্কুল থেকে যা যা হোমওয়ার্ক দিতেছে হ্যাঁ, সব রাতের বেলা মুখস্থ বাহ করতেছি, বাবা, কিন্তু স্কুলে যে ভুলে যাচ্ছি। মনে থাকছে না? না, এটাই তো সমস্যা মাস্টার। এই রাত্রি বেলা যা পড়াশোনা করে মাথার ভিতরে পার্মানেন্ট করে রাখে, সকালবেলা সব ডিলিট হয়ে যায়। আরে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করে না। এই যে আমার লায়ন, তার মাথাও তো এরকম, সারা রাত করে পড়ে, সকালবেলা জিজ্ঞেস করলে কিছুই হতে পারে না। ও কোনো অসুবিধে নেই, বড় হলে পর সে ঠিক হয়ে যাবে। যাও মা যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যাও যাও। খামাখা তুমি চিন্তা করতেছো। এর বাপ হলে এরকম চিন্তা আসে, বুঝছো? ওরে চিন্তা করে না, দেখবা যে তোমার মেয়ে তোমার সে বড় উকিল হয়েছে, ব্যারিস্টার হবে। হ্যাঁ, তুই তো একটা মুক্তার। নজর এক কাপ চা দে ভাই। বল ভাই, আমি তো চুলে একটু আগে বন্ধ করে দিছি। এরম করিস না নজর, রাতের বেলা আমার চা না হলে চলে না। তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানাবার চাই, তোমাকে এরকম মাংনাস আমি কতদিন খাওয়াবো? তুমি এখন আমার অবস্থা বুঝতেছ না? 2 ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে মামলা চলতেছে, আমার মামলা চলাতে টাকা লাগে না, তুই মাগনা চা খাও খালি। তোর তো এই কথা কর কথা না নজর। আমি তোকে যে বুদ্ধি শিখাই দিছি সেটা ফলো করলেই তো আর মাগনা চা খাওয়া দিয়ে হয় না। দিনের মধ্যে যত কাপ চা বিক্রি করিস, সবার কাপের থেকে 1 দানা চিনি, 1 দানা চা আর 1 ফোঁটা দুধ বাঁচালি তো আমার 1 কাপ চা হয়ে যায়। তুই সেটা ফলো করিস নে। বল ভাই, তোমার সাথে পারা আসলেই মুশকিল। খারাপ দেখি পানি একটু গরম যেটুক আছে সেটুক দিয়ে তোমার বানা দিচ্ছে। আলগা পাতি মেরে কড়া লিকার দিস, দুধ চিনি বেশি হবে। মনি মুক্তার, তোমার চেহারা এরকম বিকট লাগছে কেন? জি, তুই সাবধানে থাকো মা, আজ আমাদের বাড়ি আগুন লাগতে পারে। তোর চাচা চাচি আসছে, অলরেডি রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, থাকতে পারবি তো ওই বাসায়? কি দিয়ে কি হয়েছে সেটা আমি ঠিকই বুঝেছি, তবে আপনারা যখন বলতেছেন তখন আর মাস্টারের বিষয়টা নিয়ে কাউকে কিছু আমি জানাচ্ছি না। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তাছাড়া ওইসব দেশে তো আবার কাজের লোক রাখা চিন্তাই করা যায় না। এখন বলতে পারেন আমি একা, একদম একা। কিরে আঙ্গুর, আজকে দি তোর কথা মিললো না। আমাদের বাড়ি আগুন লাগেনি, শ্রীরাম বাড়ি শ্রীরাম আছে। আমি কোন আগুনের কথা বলেছি সেটা তুই এখনো